সম্প্রতি জাতিসংঘ একটি গুরুতর অভিযোগ এনেছে ভারতের বিরুদ্ধে। তাদের ভাষায় ভারত সরাসরি মানবাধিকার লঙ্ঘন করেছে। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে চিন্তার ভাঁজ। একেই বলে অন্যের জন্য কুয়া করলে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশি সন্দেহে আটক করে পুশব্যাক করছে ভারত। ভারত জুড়ে এমন ধরপাকড়ে মহা বিপাকে পড়েছে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছে, কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, তার চিকিৎসাটা হচ্ছে দৌড়ানির উপরে রাখা। এখন মাগরে বাবারে বাঁচা বাঁচা, এই বাঁচানোর তালের মধ্যে এখন পরে গিয়েছে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনলো জাতিসংঘ। এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মোদীকে কড়া ভাষায় হুমকি দিল জাতিসংঘ। ফেঁসে গেল মোদী, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতারা, দেশ থেকে বের করে দিতে চায় ভারত। চরম বিপাকে পলাতক আওয়ামী লীগ নেতারা। অপরদিকে নিজের পাতা ফাঁদেই পড়ছেন শেখ হাসিনা। যেভাবে হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে পারে ডক্টর ইউনূস সরকার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। একের পর এক কাণ্ড যেন থামতেই চাইছে না ভারত। আন্তর্জাতিক মঞ্চ হোক বা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কিংবা ধর্মীয় বিদ্বেষ হোক, ভারত যেন সবসময় কোনো না কোনো বিতর্কের কেন্দ্রে। কিন্তু এবার অভিযোগটা এসেছে এমন একটি জায়গা থেকে যা পুরো বিশ্বের চোখ খুলে দিয়েছে। সম্প্রতি জাতিসংঘ একটি গুরুতর অভিযোগ এনেছে ভারতের বিরুদ্ধে। তাদের ভাষায় ভারত সরাসরি মানবাধিকার লঙ্ঘন করেছে। এমন অভিযোগ শুধু লজ্জাজনকই নয়, ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ভারত একের পর এক অমানবিক কাজ করছে কেন? কাকতালীয় নাকি পরিকল্পিত কিছু? ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠলেন এক সকালে আর দেখলেন আপনাকে আপনার পরিবারকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায়? সাগরের মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে, যেন আপনি কোনো মানুষ নন, একটা অপ্রয়োজনীয় জিনিস। ভারতের রাজধানী দিল্লি থেকে এমনই 40 জন রোহিঙ্গাকে ধরে নিয়ে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ করেছে খোদ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। এটা শুধুই একটি খবর নয়, এটাই ভারতের বর্তমান চেহারা। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেছেন, নৌবাহিনীর জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের সাগরে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত ভয়ানক। আমি এই ঘটনার বিষয়ে আরো তথ্য ও সাক্ষ্য গ্রহণ করছি এবং ভারত সরকারকে এ ব্যাপারে বিস্তারিত জানানোর আহ্বান জানাচ্ছি। এদিকে ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস জানিয়েছে, যাদের পানিতে ফেলা হয়েছিল তাদের মধ্যে কিশোর, বয়স্ক এবং ক্যান্সার রোগীও ছিলেন। রোহিঙ্গা এই নামটার সঙ্গে জড়িয়ে আছে বেদনা, নির্যাতন আর বেঁচে থাকার লড়াই। মিয়ানমারের সেনাবাহিনীর দমন পীড়ন থেকে পালিয়ে তারা আশ্রয় চেয়েছিল পাশের দেশগুলোতে। বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে মানবিকতা দেখিয়ে। আর ভারত সম্প্রতি ভারতের দিল্লি থেকে আটক করা হয় 40 জন রোহিঙ্গাকে। কোনো মানবিক প্রক্রিয়া নয়, কোনো বিচার নয়, তাদের তুলে নিয়ে যাওয়া হয় সীমান্তের দিকে আর সেখান থেকে তাদের ফেলে দেওয়া হয় সাগরের পানিতে। একটি সভ্য দেশ কিভাবে এমন নিষ্ঠুর হতে পারে? বলা যায় এই ঘটনাটি ভারত সরকারের একের পর এক অমানবিক নীতির আরেকটি ভয়ঙ্কর অধ্যায় মাত্র। এর আগেও ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কি ভয়ানক বিভাজন তৈরি হয়েছে তা সবাই দেখেছে। এনআরসি এর নামে আসামের লাখ লাখ মুসলিমকে বিদেশি বানিয়ে দিয়েছে। আর এবার রোহিঙ্গাদের নিয়ে এমন অমানবিকতা। শুধু কি তাই, ভারত বাংলাদেশেও গত সপ্তাহ থেকে পুশিন করছে, যাদের সীমান্তে ধরে নিয়ে এসে বিভিন্ন পরিত্যক্ত জায়গায় ফেলে দিয়ে যাওয়া হচ্ছে। তাদের কেউ কেউ বলছে তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে ভারতে, এমনকি তাদের না খাইয়েও রাখা হয়েছিল। কোনো আন্তর্জাতিক আইনেই এমন কাজ বৈধ নয়। আসলে এগুলো কেবল মানবাধিকারের চরম লঙ্ঘনই নয়, এটা বিশ্ব বিবেকের চরম অপমান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের অভিযোগ শুধু একটা রিপোর্ট নয়, এটা একটা সতর্কবার্তা। বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে কোন দিকে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই বৃহৎ গণতন্ত্র। এখন প্রশ্ন একটাই, ভারত কি শুধরাবে নাকি আরো গভীর অন্ধকারে হারিয়ে যাবে? বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশি সন্দেহে আটক করে পুশব্যাক করছে ভারত। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে পুশব্যাকের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। পুরো ভারত জুড়ে এমন ধরপাকড়ে মহা বিপাকে পড়েছে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার একটি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা বড় চাপে পড়েছেন। স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপর এ খড়গ নামতে যাচ্ছে।
ওই প্রতিবেদন সূত্রে জানা গেছে, নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ নেতাকর্মীদের আরো 2-3 মাস সময় দিতে চায়। আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরো বাড়াবে। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। ওই দিন নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে সাথে নিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। এরপর রাতের আধার সহ বিভিন্ন সময়ে নানা অসাধু মহলে তদবির করে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরো বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতারা আশ্রয় নিয়েছেন। দেশ ছেড়ে পালানোর পর 9 মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগ নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। এদিকে গত 10 মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা হয়ে পড়েছে আরো অনিশ্চিত। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নেয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে। বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। দেশটিতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি, জীবনের ঝুঁকি কাটেনি, ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের। এরই মধ্যে প্রায় 50 জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা, ইউরোপে চলে গেছেন। বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর। তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা। ভারতে পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজন নেতার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, ভারত ছাড়ার চাপ দলটির নেতাদের ভেতরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে। পলাতক নেতাদের ভাষ্য, দেশে ফেরার পরিস্থিতি এখনো হয়নি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, দলীয় সাবেক এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সহযোগী সংগঠন ও জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় 1,43,000 নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও ভারতে পালিয়ে গেছেন। এ পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। রাজ্যে পালানোর জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে মানুষের সাথে। তিব্বতের আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন সংগঠনের সাথেও তারা ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু করেছে বলে আমার কাছে তথ্য আসছে। এক বাক্যে তাদের এখন দৌড়ানি শুরু হয়ে গিয়েছে, যেটা আমি দীর্ঘ প্রায় 6 মাস পর্যন্ত প্রতিদিন বলতেছিলাম। যার জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসা না দিলে আসলে সেই জায়গায় সুন্দর কোনো কিছু আশা করা যায় না। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, তার চিকিৎসাটা হচ্ছে দৌড়ানির উপরে রাখা। যে ব্যক্তি মুগুর দিয়ে দল চালিয়েছে, মুগুর দিয়ে মানুষকে দমন করেছে, সেই ব্যক্তিকে আপনি মুগুর দিয়েই প্রতিহত করতে হবে। আপনি মুগুরের জায়গায় ভালোবেসে তাকে চকলেট দিবেন, খাবার দিবেন, ভালোবাসবেন, এত ভালোবাসা নেওয়ার মতো ক্যাপাসিটি এই আওয়ামী লীগের বাংলাদেশে হয় নাই। তো যে কারণে আজকের ভালো লাগছে যে গতকালকে থেকে আজ পর্যন্ত ফুসফাস বন্ধ হয়ে গিয়েছে। তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দৌড়ানিতে ব্যস্ত। এখন মাগরে বাবারে বাঁচা বাঁচা, এই বাঁচানোর তালের মধ্যে এখন পড়ে গিয়েছে আওয়ামী লীগ। আমি বারবার বলেছিলাম, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তোমাদেরকে বাংলাদেশের জনগণ সম্মান করে যে ভালোবাসা দিয়ে যতটুকু করেছে 5 তারিখের পরে, এটা তোমার আওয়ামী লীগের নেতারা কোনোদিন কল্পনা করে না যে আওয়ামী লীগ এতটা ভালো থাকতে পারবে। ওরা যদি ষড়যন্ত্র না করতো, ওরা যদি নতুন করে কোনো কিছু আমাদের বিরুদ্ধে না করতো, জনতার বিরুদ্ধে তারা যদি কিছু না করতো, তাহলে আজকে কি হতো? আজকের এই মুহূর্তের বাংলাদেশে আওয়ামী লীগের বিষয়টাই হয়তো এই দেশের জনগণ ভুলে যাইত। মনে করতো দরকার কি, যা গেছে গেছে, 5 তারিখে শেষ, এখন ওরাও নাই, আমরা আমাদের মতো আছি। কিন্তু চিন্তা করে দেখেন, দলটা বাংলাদেশ থেকে খুন করে পালাইলো, দলটা বাংলাদেশ থেকে মানুষদেরকে ধ্বংস করে শেষ করে পালাইলো। এই দলটা বাংলাদেশের আবার জনগণের বিরুদ্ধে যা ইচ্ছে তা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে, জনগণকে নতুন করে আবার হুমকি ধামকি দিচ্ছে। গতকালকে শুনলাম যে শেখ হাসিনা বলছে যে আবু সাইদের যে মৃত্যু, এটা নিয়ে তার সন্দেহ, এটা নাকি এআই থেকে বানানো। আবার শেখ হাসিনা বলছে, ছাত্র জনতা তোমাদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। এই যে চরম একটি মিথ্যাবাজ, এই অতিরিক্ত মিথ্যাবাজি আজকে ধরা খেয়েছে। একেই বলে অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। ভারতকে সুবিধা দিতে 2011 সালে বন্দি বিনিময় চুক্তি করে আওয়ামী লীগ।
আজ 2025 সালে দাঁড়িয়ে সেই চুক্তি নতুন করে আলোচনায়, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার আইনি ভিত্তি হিসেবে সেই চুক্তির দিকেই ইঙ্গিত করছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। 2011 সালে দেশের ক্ষমতায় তখন আওয়ামী লীগ। সেই সময়েই ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয় এক গুরুত্বপূর্ণ চুক্তি, বন্দি বিনিময় চুক্তি। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর মোমেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল সেটির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। আমরা আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করছি। শুধু শেখ হাসিনা নন, যুক্তরাজ্যে অবস্থানরত তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিককেও দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক। চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন, দুজনের বিরুদ্ধেই তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান, আমরা কাউকে ছাড় দেব না। দুদক চেয়ারম্যানের বক্তব্য এমন সময় এলো যখন আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা চলছে। তবে এর আগে এমন প্রশ্ন উঠেছিল যে দল ক্ষমতায় থেকে নিজ দলের নেত্রীকে ফেরত আনার পথ তৈরি করেছিল, আজ সেই পথেই কি তাকে আইনের আওতায় আনা হবে? চুক্তিটির আইনি দিক ঘেঁটে দেখা গেছে, উভয় দেশের আদালতের আদেশের ভিত্তিতে কোনো দণ্ডিত বা অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে হস্তান্তরের সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক আশ্রয়, মানবাধিকার পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপ, এই তিনটি ফ্যাক্টর হস্তান্তরের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। দুদকের বর্তমান নেতৃত্বের এমন ঘোষণাকে কেউ কেউ বলছেন আইনের প্রয়োগ, আবার কেউ কেউ দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে। তবে এটুকু স্পষ্ট, 2011 সালে করা এই চুক্তি এখন ঘুরে ফিরে রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা কতটা সফল হবে তা নির্ভর করবে শুধু আইনি প্রক্রিয়ার ওপর নয়, বরং ভারতের রাজনৈতিক সদিচ্ছা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও। এক দশকের ব্যবধানে পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় একটি পুরনো চুক্তি এখন হয়ে উঠেছে নতুন করে ইতিহাস রচনার সম্ভাব্য ভিত্তি। অপেক্ষা শুধু সময়ের। অস্থিরতা বাড়লে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার, মন্তব্য তারেক রহমানের। অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে হতাশা, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তারেক রহমানের। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোনো কারণে অস্থিরতা বাড়লে তার সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার, তাই পরিস্থিতি ঘোলাটে না করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, দেশের অভ্যন্তরীণ কোনো চুক্তি শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই করতে পারে। তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। ববি হাজ্জাজ বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রকাশ্য সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হচ্ছে। আজ এই মঞ্চ থেকে ইতিহাসের পাতা লিপিবদ্ধ করার জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনের কোনো একক মালিক ছিল না। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার 10 মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই অভ্যুত্থানে হতাহতের তালিকা তৈরি করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়ে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়াটাই অন্তর্বর্তী সরকারের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে। তিনি আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। সরকার বিনিয়োগ নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।